সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি তানিয়া তাসমিন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, বোটানি ডিপার্টমেন্ট, ঢাকা কলেজ, ঢাকা। আমার মাস্টার্সের শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, যে যেখানে আছো স্বাস্থ্যবিধি মেনে চলছো। করোনার এই সময়ে সকলে স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করবে। আশা করি তাহলে সবাই সুস্থ থাকবে। তো আজকে আমরা মাস্টার্সের অ্যাডভান্স প্ল্যান্ট ইকোলজি কোর্সটির প্রথম ক্লাস নিচ্ছি এবং আমি চেষ্টা করব ধারাবাহিকভাবে সিলেবাসের প্রথম টপিকস থেকে এগিয়ে যেতে। তো আজকে তোমাদের সিলেবাসের 1 নম্বর টপিকসটাই হচ্ছে ফ্যাক্টরস, ইকোলজিক্যাল ফ্যাক্টরস বা কন্ট্রোলিং ফ্যাক্টরস। এবং এখানে তোমাদের কিছু ফ্যাক্টরসের নাম উল্লেখ করে দেওয়া আছে, যেমন লাইট, টেম্পারেচার, উইন্ড অ্যান্ড ওয়াটার। এই 4টা ফ্যাক্টরসের কথা তোমাদের এখানে উল্লেখ করে দেওয়া আছে সিলেবাসে। তো প্রথমেই যেহেতু আমার এটা আজকে প্রথম ক্লাস তোমাদের সাথে, তাই কিছু ইন্ট্রোডাক্টরি কথা তোমাদের সাথে অবশ্যই বলা দরকার। যদিও এই বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে আগেও কথা বলা হয়েছে, তোমরা 3rd ইয়ারে 4th ইয়ারে ইকোলজি পড়েছো, এনভায়রনমেন্টাল সায়েন্স পড়েছো, তোমরা 3rd ইয়ারে পড়েছো ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স, তখনই তোমরা অনেক কিছু জানতে পেরেছো। তো এখন তোমরা যেহেতু হায়ার লেভেলে চলে এসছো, এখন তোমাদের সেই ছোট ছোট জিনিসগুলোকেই আর একটু ইলাবোরেটলি এখানে পড়ানো হবে। তো আজকে আমাদের হচ্ছে ইকোলজি কোর্সের ইকোলজিক্যাল ফ্যাক্টরস এর উপর আলোচনা। এবং তোমাদের এখানে কিছু কিছু বললাম যে কিছু কিছু ফ্যাক্টরকে নির্দিষ্ট করে দেয়া আছে তোমাদের সিলেবাসে। সেগুলো কি? লাইট, টেম্পারেচার, ওয়াটার অ্যান্ড উইন্ড। এই 4টা ফ্যাক্টরকে তোমাদের এখানে নির্দিষ্ট করে দেয়া আছে এবং এগুলোর উপরই আলোচনা করব। আশা করছি এগুলোর উপরই আলোচনা করব। তো যদিও এটা প্রথম ক্লাস, এই জন্যই এখানে আমি কিছু প্রারম্ভিক ইন্ট্রোডাক্টরি কিছু কথা বলতে চাই। তো প্রথমে আসবে যে ইকোলজি বলতে আমরা কি বুঝি। অনেক ছোটকাল থেকে তোমরা পড়ছো, 3rd ইয়ারে পড়েছো, তারপরেও বলি যে ইকোলজি শব্দটা এসেছে দুটি গ্রিক শব্দ থেকে। একটি হচ্ছে অয়কোস আর একটা হচ্ছে লগোস। ইকোলজি শব্দটি এসেছে দুটি গ্রিক শব্দ থেকে, একটি হচ্ছে অয়কোস আর একটা হচ্ছে লোগোস। এই দুটো গ্রিক শব্দ থেকে ইকোলজি শব্দটি এসেছে। এর মধ্যে অয়কোস শব্দের অর্থ হচ্ছে গৃহ বা বাসস্থান, আর লোগোস শব্দের অর্থ তোমরা জানো, জ্ঞান। তো 1888 সালে একজন জার্মান বিজ্ঞানী হ্যান্স রিওটার 1868 সালে এই ইকোলজি শব্দটাকে প্রথম উনি অইকোলজি বলে সংজ্ঞায়িত করেন। উনি এই ইকোলজি শব্দটা না বলে এই যে অয়কোস এবং লগোস গ্রিক শব্দ যে দুটো ছিল সে দুটো সমন্বয়ে অইকোলজি বলে এটাকে নামকরণ করেন। এরপরে 1873 সালে আর্নস্ট হেকেল, উনি একজন জার্মান সায়েন্টিস্ট, আর্নস্ট হেকেল 1873 সালে সর্বপ্রথম ইকোলজি শব্দটির কথা বলেন এবং একে সংজ্ঞায়িত করেন। তো হ্যান্স রিওটার তিনিও বলেছেন যে আমাদের বাসস্থানের চতুর্পাশের যে পরিবেশ রয়েছে তার সাথে প্রত্যেকটি জীবেরই নির্দিষ্ট কিছু বাসস্থান থাকে। সে বসবাস করার জন্য একটা নির্দিষ্ট এলাকাকে বেছে নেয় বা সে বসবাসের জন্য তার উপযোগী একটা পরিবেশকে সিলেক্ট করে নেয় প্রত্যেকটি জীব। তো এই জীব তার চারপাশের পরিবেশের সাথে যে সম্পর্ক তাকেই বলেছেন অইকোলজি, হ্যান্স রিওটার। আর আর্নস্ট হেকেল উনি বলেছেন যে জীবের সাথে পরিবেশের একটি অবিচ্ছেদ্য সম্পর্ক আছে এবং তাদের মধ্যে একটা আন্তঃক্রিয়া চলমান আছে। এই দুটো জিনিসকে একত্রে ইকোলজি বলা হয়। তাহলে আর্নস্ট হেকেল যেটা বলেছেন সেখানে আমরা ইকোলজির একটা আধুনিক সংজ্ঞা পাচ্ছি, যে উনি বলেছেন যে প্রত্যেকটি জীবের সাথে পরিবেশের একটি অবিচ্ছেদ্য সম্পর্ক থাকে এবং তাদের মধ্যে একটা পারস্পরিক ইন্টারেকশন চলমান থাকে। তো এটাকে উনি বলেছেন ইকোলজি।
তো তোমাদের ইকোলজি সম্পর্কে যে প্রাথমিক যে ধারণা বা ইকোলজি বলতে আমরা কি বুঝি, সেখানে এই কথাগুলোই বলা যায়। আসলে বলতে গেলে কি যে প্রত্যেকটি জীবই পরিবেশের সাথে তার একটা গভীর সম্পর্ক থাকে। কারণ তোমরা যদি একটু চিন্তা করে দেখো যে প্রতিটি জীবই তার খাদ্য এবং পুষ্টির জন্য কিন্তু পরিবেশের উপর নির্ভর করে। একমাত্র সবুজ উদ্ভিদই নিজের খাদ্য নিজে প্রস্তুত করতে পারে এবং তারা সৌরশক্তিকে যে রাসায়নিক শক্তি রূপে তার শরীরে আটকে রাখে এবং সেখান থেকে তারপর সেটা কিন্তু একটা শক্তির প্রবাহের মাধ্যমে এক জীব থেকে আরেক জীবে যায়। তো প্রত্যেকটি জীবই মাটি, পানি প্রভৃতি জিনিসের জন্য কিন্তু পরিবেশের উপর নির্ভরশীল এবং এই নির্ভরশীলতা থেকে সে কিন্তু যে খাদ্য শক্তিকে তার শরীরে সঞ্চয় করে, সেখান থেকে পরে সেটা থেকে সে পরে এটিপি বা তাপ শক্তি এগুলো উৎপন্ন করে এবং এখানে যে প্রক্রিয়াগুলো চলমান সেগুলোকে আমরা বিভিন্ন নামকরণ করে থাকি, যেমন সালোকসংশ্লেষণ, শ্বসন, এই প্রক্রিয়াগুলো হয়ে থাকে। তো পরিবেশের সাথে জীবের যদি পারস্পরিক আন্তঃক্রিয়া না হতো এই কোনো বিপাকীয় কাজগুলোই সম্ভব হতো না। তো আমরা এর থেকে ইকোলজির গুরুত্ব বুঝতে পারছি। তো এখন আসা যাক যে আমরা খেয়াল করলে দেখবো যে পৃথিবীর সর্বত্র কিন্তু জীবের বিস্তার একরকম নয়। তো পৃথিবীর বিভিন্ন স্থানে জীবের বিস্তার বিভিন্ন রকম। তো এক্ষেত্রে একটা কথা বলা যায় যে অ্যাবান্ডেন্স, ডিস্ট্রিবিউশন অ্যান্ড অ্যাডাপ্টেশন, মানে কি পরিমাণ জীব কোথায় প্রাচুর্যতা, তার বিস্তৃতি এবং তার অভিযোজন, এই তিনটা জিনিস পৃথিবীর বিভিন্ন এলাকায় বিভিন্ন রকম। তো এই তিনটা জিনিস বিভিন্ন এলাকায় বিভিন্ন রকম হওয়ার জন্য কিছু ফ্যাক্টরস দায়ী থাকে। তো এই ফ্যাক্টরসগুলোকে বলা হচ্ছে ইকোলজিক্যাল ফ্যাক্টরস বা কন্ট্রোলিং ফ্যাক্টরস। তো এই ফ্যাক্টরসগুলো কিন্তু আসলে 4 রকমের। তাহলে আমরা কি বলছি যে জীবের বৃদ্ধি, বিকাশ এবং বিস্তৃতি, বন্টন এসব কিছু কতগুলো নিয়ামক দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই নিয়ামকগুলোকে বলা হচ্ছে ইকোলজিক্যাল ফ্যাক্টরস এবং এই নিয়ামকগুলো হচ্ছে 4 প্রকার। কি কি তারা? প্রথমে হচ্ছে ক্লাইমেটিক ফ্যাক্টরস। প্রথম হচ্ছে ক্লাইমেটিক ফ্যাক্টরস। নাম্বার 2 হচ্ছে এডাফিক ফ্যাক্টরস। নাম্বার 3 হচ্ছে টপোগ্রাফিক ফ্যাক্টরস এন্ড নাম্বার 4 হচ্ছে বায়োটিক ফ্যাক্টরস। তো প্রথমে হচ্ছে আমার জলবায়ুগত প্রভাবক, ক্লাইমেটিক ফ্যাক্টরস বা জলবায়ুগত প্রভাবক। নাম্বার 2 হচ্ছে এডাফিক ফ্যাক্টরস বা মৃত্তিকাজনিত প্রভাবক। নাম্বার 3 হচ্ছে টপোগ্রাফিক ফ্যাক্টরস বা ভূ প্রকৃতিগত প্রভাবক। নাম্বার 4 হচ্ছে বায়োটিক ফ্যাক্টরস বা জৈবিক প্রভাবক। এখন তোমাদের সিলেবাসে শুধুমাত্র এই ক্লাইমেটিক ফ্যাক্টরসটা আছে, যার অন্তর্ভুক্ত 4টি টপিকস: লাইট, টেম্পারেচার, উইন্ড অ্যান্ড এয়ার। এই 4টি ফ্যাক্টর যেগুলো ক্লাইমেটিক ফ্যাক্টরসের অন্তর্ভুক্ত, তার উপর ভিত্তি করে এই 4টি ফ্যাক্টরের তোমাদের ইলাবোরেটলি পড়ার জন্য সিলেবাসের 1 নম্বর টপিকসে দেয়া আছে। তো বাকি ফ্যাক্টরগুলো তোমাদের ইলাবোরেটলি এখানে বর্ণনা করার দরকার নেই, শুধু এটুকু জেনে রাখো যে এডাফিক ফ্যাক্টর বা মৃত্তিকাজনিত প্রভাবক বলতে সাধারণত মৃত্তিকার গঠন, মৃত্তিকাতে পুষ্টি উপাদানের সরবরাহ, মৃত্তিকার যে কৈশিক পানি তার পরিমাণ, তার ধরে রাখার ক্ষমতা এবং মৃত্তিকার যে বুনন সেটি কেমন হবে, এই জিনিসগুলো নিয়ে আলোচনা করা হয় এডাফিক ফ্যাক্টরসে। আর টপোগ্রাফিক ফ্যাক্টরস হচ্ছে ভূমির প্রকৃতি, ভূমিটা কি সমান্তরাল, ফ্ল্যাট নাকি বন্ধুর, সেইটার মধ্যে পাহাড় পর্বতের অবস্থান, পাহাড়ের ঢাল, পাহাড়ের যে অবস্থান, পাহাড়ের উপত্যকা, এই সমস্ত জিনিসগুলো নিয়ে যেখানে আলোচনা করা হয় সেটা হচ্ছে টপোগ্রাফিক ফ্যাক্টরস। এবং বায়োটিক ফ্যাক্টরস হচ্ছে জৈবিক প্রভাবক। জীব সাধারণত জীবের এই বিস্তৃতি, বন্টন এবং অভিযোজনের ক্ষেত্রে কি প্রভাব ফেলে সেইটাই হচ্ছে এই বায়োটিক ফ্যাক্টরসের মধ্যে আছে। তো এখন যেহেতু আমাদের আছে শুধু ক্লাইমেটিক ফ্যাক্টরস, তাই আমরা এটা দিয়ে শুরু করব এবং আমাদের প্রথম আলোচনার বিষয় হচ্ছে লাইট বা আলো। তো
আজকের পাঠের আমার বিষয়বস্তুর সাথে আগে আমি একটা কথা বলে নেই যে আমরা এটা কেন পড়ছি। এটা আমরা পড়ছি এই কারণে যে আমি বারবার একটা কথা বলছি যে জীবের বৃদ্ধি, বিকাশ, বন্টন, বিস্তৃতি যা কিছুই বলি না কেন তা কিছু প্রভাবক দ্বারা নিয়ন্ত্রিত হয়। তাহলে আমার এই লাইটের বর্ণনা যখন আমি দিব বা আলোর বর্ণনা যখন দিব আমি, তখন খেয়াল করতে হবে যে আলোর আমি বর্ণনার ক্ষেত্রে কোন কোন পয়েন্টসগুলোকে হাইলাইট করব, যেগুলো সাধারণত জীবের বৃদ্ধি, বিকাশ এবং বন্টনের ক্ষেত্রে খুবই ব্যাপক প্রভাব বিস্তার করে। তো আমার নাম্বার 1 টপিকস হচ্ছে লাইট। এখন আমরা অনেক প্রাইমারি স্টেজ থেকে একজন সায়েন্সের স্টুডেন্ট আমরা জানি যে পৃথিবীতে সমস্ত শক্তির উৎস হচ্ছে সূর্য। এই সূর্য থেকে যে আমরা আলোক শক্তি পাই, সেই আলোক শক্তিকে রাসায়নিক শক্তি রূপে উদ্ভিদ তার দেহে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় আটকে রাখে এবং সেই শক্তিটাই কিন্তু পরবর্তীতে বিভিন্ন খাদকের মাধ্যমে আমাদের শরীরে আসে, উৎপাদক থেকে খাদকের মাধ্যমে আমাদের শরীরে আসে। তাহলে আমি বলছি যে সমস্ত শক্তির উৎস হচ্ছে সূর্য এবং সূর্যের আলোক রশ্মির ফোটন কণাকে একমাত্র গ্রিন প্ল্যান্টস বা সালোক সংশ্লেষণকারী উদ্ভিদরাই, যাদের মধ্যে ফটোসিনথেটিক পিগমেন্টস আছে, তারাই শুধুমাত্র এটাকে আটকে রাখতে পারে। তো এখন এই সানলাইটের আমরা জানি যে 400 থেকে 750 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য, 400 থেকে 750 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের যে ওয়েভ লেন্থটা, সেটা হচ্ছে দৃশ্যমান আলো। এটা হচ্ছে আমাদের দৃশ্যমান আলো। এর এদিকে যেটা হচ্ছে এর থেকে যেটা ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য, সেটা হচ্ছে গিয়ে ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের আলো, যেটা আমরা দেখতে পাই না, এবং এটা হচ্ছে গিয়ে দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্যের আলো, এর পরের যে লেন্থগুলো। তো এইটুকু হচ্ছে আমাদের দৃশ্যমান আলো, এটার সাহায্যে আমরা দেখতে পারি। এই ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের আলোর মধ্যে কিন্তু আছে ইউভি বা আল্ট্রাভায়োলেট রে, এবং এদিকে আছে ইনফ্রারেড, এদিকে, আর এদিকে আছে আল্ট্রাভায়োলেট। একটা হচ্ছে অতি বেগুনি আর একটা হচ্ছে অবলোহিত, এই দুইটা তরঙ্গ দৈর্ঘ্য। তো এই তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে আমাদের চোখে দৃষ্টির অনুভূতি জন্মায় বা দৃশ্যমান আলোক শক্তি। এটা এর মধ্যে 400 থেকে 680 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের যে আলোর যে ওয়েভলেন্থগুলো বা আলোর যে বর্ণালীগুলো আছে, সেগুলোর সাহায্যে সাধারণত উদ্ভিদ সালোক সংশ্লেষণ করে থাকে। তো এখানে 4টি প্রমিনেন্ট কালার বা ওয়েভলেন্থ খুবই গুরুত্বপূর্ণ, সেগুলো হচ্ছে লাল, কমলা, নীল এবং বেগুনি। এই 4টি কালারের সাহায্যে সাধারণত উদ্ভিদ তার শরীরে যে ফোটন কণাগুলো, ওই 4টি ওয়েভলেন্থের ফোটন কণাকে সে বেশি আটকে রাখতে পছন্দ করে। তো এটা তো গেল যে কোন ধরনের ওয়েভলেন্থের সাহায্যে আমার সালোক সংশ্লেষণ হয়। এখন যেখানে এই সানলাইটের পরিমাণ বেশি, পৃথিবীর যে অঞ্চলে এই সানলাইটের পরিমাণ বেশি, স্বভাবতই সেখানে সালোক সংশ্লেষণ এবং ফটোসিনথেসিস এন্ড প্রোডাক্টিভিটি দুইটাই বেশি হবে। তাহলে সেখানে কি হবে, বললাম যে সেখানে ফটোসিনথেসিস এবং প্রোডাক্টিভিটি দুইটাই বেশি হবে। আর যে অঞ্চলে এই আলোর পরিমাণ কম, সেখানে আমার এই সালোক সংশ্লেষণের হার এবং উৎপাদনের হার স্বভাবতই কম হবে। এখন এই সূর্যের আলোর উপর কিন্তু আবার ক্লোরোফিলের যে সিনথেসিস বা সংশ্লেষণ, সেটাও নির্ভর করে। সূর্যের আলো যদি কোথাও কমে যায়, তাহলে দেখা যাবে যে সেখানে ক্লোরোফিল উৎপাদনটা কমে যায়। তোমরা ছোট ক্লাসে একটা এক্সপেরিমেন্ট করেছিলে যে একটা গাছের পাতার কিছু অংশ যদি আমি ঢেকে রাখি, তাহলে দেখা যাবে যে সেটা একসময় বর্ণহীন হয়ে যায়, কারণ সেখানে যখন সানলাইট পায় না, তখন সেখানে ক্লোরোফিল সিনথেসিস হয় না। ঠিক একইভাবে ছায়াযুক্ত স্থানের প্ল্যান্টসের শরীরে কিন্তু ক্লোরোফিলের পরিমাণ কম থাকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আলোর সাথে ক্লোরোফিল সিনথেসিসের একটা গভীর সম্পর্ক আছে। এখন আসা যায় যে পৃথিবীর কোন এলাকায় সাধারণত এই সানলাইটটা বেশি পড়ে এবং কোথায় এই সানলাইটটা কম পড়ে, সেটাকে যদি আমরা একটু পৃথিবীর আমাদের যে মানচিত্র আছে সেটা যদি একটু আঁকি, তাহলে আমরা দেখতে পাবো। আমরা যদি একটা পৃথিবী এখানে আঁকি, আমরা জানি যে আমাদের পৃথিবীটা সাধারণত কি গোলাকার, কিন্তু উত্তর দক্ষিণে সামান্য চাপা। তো এর মাঝ বরাবর আমি যদি একটা রেখা কল্পনা করি, এবং এই রেখাটাকে বলা হচ্ছে বিষুব রেখা, নিরক্ষরেখা বা ইকুয়েটর। এবং এই বিষুব রেখার সমান্তরালে কিন্তু কিছু রেখা আছে, যা হলো গিয়ে পূর্ব পশ্চিম দিয়ে পৃথিবীকে এরকম করে বেষ্টন করে আছে। এই রেখাগুলো
এই রেখাগুলো হলো কি সবগুলো কিন্তু বৃত্তাকার, এই রেখাগুলো বৃত্তাকার, এগুলো বৃত্তাকারে পৃথিবীকে আবর্তন করেছে এবং এই প্রত্যেকটি রেখা হচ্ছে নিরক্ষ রেখার সাথে সমান্তরাল এবং এই রেখাগুলোকে বলা হচ্ছে কি অক্ষাংশ বা অক্ষরেখা। তাহলে এইটা হচ্ছে আমার বিষুব রেখা, মেইন পয়েন্ট সেন্টার, এটা হচ্ছে বিষুব রেখা এবং এখান থেকে এই যে রেখাগুলো, এই যে সমান্তরালভাবে যে রেখাগুলো আছে পূর্ব পশ্চিম বরাবর, এগুলোকে বলা হচ্ছে আমার অক্ষাংশ বা অক্ষরেখা। আর এই যে উত্তর দক্ষিণ বরাবর এখান দিয়ে যে রেখাগুলো যায় এগুলোকে বলা হচ্ছে দ্রাঘিমাংশ বা দ্রাঘিমা রেখা। এখন এখানে একটা কথা হচ্ছে যে অক্ষাংশগুলো কিন্তু বৃত্তাকার, কিন্তু দ্রাঘিমাংশগুলো কিন্তু উপবৃত্তাকার। কারণ দ্রাঘিমাংশ এই পাশে আছে 180 ডিগ্রি এবং ওই পাশে আছে 180 ডিগ্রি, এইভাবে 360 ডিগ্রি, কিন্তু অক্ষাংশগুলো কিন্তু পুরো পৃথিবীকে সে বৃত্তাকারে আবর্তন করে এসছে। তো এখন আজকের আলোচনায় আমরা এখানে এটা দেখব যে আমার এই যে নিরক্ষ রেখা বা বিষুব রেখা, এই বিষুব রেখায় আমার সানলাইট পড়ে লম্বভাবে, এই বিষুব রেখায় আমার সানলাইট পড়ে লম্বভাবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, কিন্তু পরবর্তী যে অক্ষাংশগুলো আছে সেখানে কিন্তু সানলাইট পড়ে এরকম তির্যকভাবে। কারণ আমরা জানি পৃথিবী তার নিজ অক্ষের উপর ঘূর্ণায়মান। এখন যেখানে সানলাইট লম্বভাবে পড়ে সেটা হচ্ছে আমরা বললাম ইকুয়েটর বা বিষুব রেখা, এবং এইখানে এই বিষুব রেখার এই অঞ্চলটাকে বলা হয় ট্রপিক্যাল জোন। ট্রপিক্যাল জোন বা ক্রান্তীয় অঞ্চল, এটাকে বলা হয় ট্রপিক্যাল জোন বা ক্রান্তীয় অঞ্চল। তারপরে এই অংশ এখানটায় বলা হচ্ছে এটা হচ্ছে সাব ট্রপিক্যাল, এবং এই জায়গার অংশটা হচ্ছে টেম্পারেট, টেম্পারেট নাতিশীতোষ্ণ অঞ্চল, এবং এগুলো হচ্ছে সাব টেম্পারেট। আর এই জায়গাটা হচ্ছে তুন্দ্রা অঞ্চল, তুন্দ্রা অঞ্চল। এখন ট্রপিক্যাল অঞ্চলে হচ্ছে আমার কি বললাম যে সানলাইট খারাপভাবে পড়ে ক্রান্তীয় অঞ্চলে। এখন এই ক্রান্তীয় অঞ্চলে খারাপভাবে পড়ায় এখানে আমার লাইটের যে প্রভাব সেটা অনেক বেশি থাকে, কিন্তু পরবর্তীতে যখন আমি এই যে উপরের দিকে বা এই যে নিচের দিকে এইসব এলাকায় যখন সানলাইটটা আমার তীর্যকভাবে পড়ছে তখন এইসব এলাকায় কিন্তু আমার লাইটের পরিমাণ ধীরে ধীরে কমে আসছে। তখন দেখা যাবে যে এই এলাকাটাতেই আমার এই জন্য সাধারণত রেইন ফরেস্ট গুলো সাধারণত এইসব এলাকাতেই হয়ে থাকে। এই যে অ্যামাজন রেইন ফরেস্ট আমরা বলি সেটাও এখানে ট্রপিক্যাল অঞ্চলে। তো এই রেইন ফরেস্ট গুলো সাধারণত এখানে হয়ে থাকে। আমি যত উত্তরে এবং দক্ষিণে যাব ধীরে ধীরে আমার কিন্তু টেম্পারেচারটা ফল করতে থাকবে, কারণ সেখানে সানলাইট লম্বভাবে পড়ে না। এবং সেই সব এলাকায় সাধারণত শীত প্রধান যেসব এলাকা সেই সব এলাকায় সাধারণত বড় বৃক্ষের চাইতে বিরুৎ, গুল্ম এই জাতীয় উদ্ভিদগুলো বেশি জন্মে। কিন্তু দেখা যাচ্ছে যে নিরক্ষ রেখা থেকে 30 ডিগ্রি থেকে 55 ডিগ্রি পর্যন্ত উত্তর দক্ষিণের যে অংশটা সেই অংশটা একটা নাতিশীতোষ্ণ অঞ্চলের সৃষ্টি করে। তো এই নাতিশীতোষ্ণ অঞ্চলে সাধারণত বৃষ্টিপাত এবং বায়ু প্রবাহ মধ্যম ধরনের থাকে। এই যে ট্রপিক্যাল অঞ্চলে যেহেতু প্রচুর সানলাইট আসে এই জন্য এখানে কনডেনসেশন এবং প্রেসিপিটেশন এই দুইটাই খুবই বেশি হয়। কিন্তু যখনই আমি নাতিশীতোষ্ণ অঞ্চলে 30 থেকে 55 ডিগ্রি উত্তর দক্ষিণে চলে যাব সেখানে কিন্তু এই কনডেনসেশন এবং প্রেসিপিটেশন এই দুইটা হচ্ছে মধ্যবর্তী ধরনের, এবং তার ফলে এখানে কিছু মধ্যবর্তী চিরহরিত কিছু বনের সৃষ্টি হয়, যেমন প্রেরির যে তৃণভূমি সেটা, তারপরে তোমাদের গাঙ্গেয় সমভূমি সেখানে যে ফরেস্টটা দেখা যায় সেটা, তাছাড়া কিছু পত্রছড়া সমভূমি চিরহরিত যে বনগুলো এগুলোর সৃষ্টি হয় সাধারণত এই যে 35 থেকে 55 ডিগ্রি উত্তর দক্ষিণ অক্ষাংশের মধ্যে। তো আমরা দেখতে পাচ্ছি যে লাইটের উপর ভিত্তি করে বৃষ্টিপাত এবং বায়ুর আর্দ্রতা কিন্তু নির্ভর করে। বৃষ্টিপাত যখন বেশি হবে তখন কিন্তু বাতাসের আর্দ্রতাও সেখানে বেশি থাকবে, এবং আর্দ্র বাতাস থেকে কি হয় অনেক প্ল্যান্টস আছে যেগুলো তোমাদের পরাশ্রয়ী প্ল্যান্টস, তারা কিন্তু এই বাতাসের জলীয় বাষ্পকে অ্যাবজর্ব করে বেশি বেঁচে থাকে। এই জন্য দেখা যায় যে রেইন ফরেস্টগুলোতে অনেক ধরনের পরাশ্রয়ী প্ল্যান্টস থাকে, যেমন অর্কিড, রাসনা এই ধরনের প্ল্যান্টসগুলো রেইন ফরেস্টে বড় বড় গাছের গায়ে জড়িয়ে ধরে সেগুলা বাড়তে থাকে, কারণ সেখানে হিউমিডিটিটা অনেক বেশি থাকে। এরপরে আসা যাক যে এই লাইট
বনভূমির উপর কি ধরনের প্রভাব বিস্তার করতে পারে। তো লাইট বনভূমির ক্ষেত্রে দেখা যায় যে বনভূমিতে লাইটের কারণে একটা স্তরায়নের সৃষ্টি হয়। স্তরায়নের সৃষ্টি হয় কিভাবে একটা স্তরায়নের সৃষ্টি হয়, আমরা যদি কোনো একটা রেইন ফরেস্টের কথা চিন্তা করি, তো দেখা যাচ্ছে যে রেইন ফরেস্টের আমার যে বড় বড় গাছগুলো আছে, সেই বড় বড় গাছগুলো কিন্তু একটা চাঁদোয়ার মতো সৃষ্টি করে, একটার সাথে আরেকটা যুক্ত হয়ে এরকম একটা চাঁদোয়ার মতো সৃষ্টি করে, মানে একটা সবুজ একটা আচ্ছাদনের সৃষ্টি করে। এই জিনিসটাকে বলা হয় ক্যানোপি। এই জিনিসটাকে বলা হয় ক্যানোপি বা চাঁদোয়া, যেটা বড় বড় বন জঙ্গলে দেখা যায়। তো এখন এই সমস্ত বন জঙ্গলের যেহেতু এই ক্যানোপি এরকম আচ্ছাদিত করে রাখে, লাইট সমস্ত কিছু বেশিরভাগ লাইট কিন্তু তারাই অ্যাবজর্ব করে নেয়, ফলে তলদেশ পর্যন্ত খুব কম লাইট আসতে পারে। তলদেশ পর্যন্ত খুব কম লাইট আসতে পারে, ফলে এই জায়গাগুলো কিন্তু অন্ধকারাচ্ছন্ন থাকে। ফলে কম লাইটের জন্য এইসব জায়গায় সাধারণত বিরুৎ এবং গুল্ম জাতীয় প্ল্যান্টস গুলো হয়ে থাকে, এবং এই জায়গায় সাধারণত খাটো ধরনের কিছু বৃক্ষ হয় এইরকম করে, এবং ক্রমান্বয়ে তারা ধীরে ধীরে দেখা যাচ্ছে যে এরপরে আর একটু এই রকমের গুল্ম জাতীয় গাছগুলো হয়, এবং তারপরে বিরুৎ জাতীয় প্ল্যান্টস গুলো হয়। তো দেখা যাচ্ছে আলোর উপর নির্ভর করে উদ্ভিদের বনাঞ্চলের ক্ষেত্রে একটা স্তরায়নের সৃষ্টি হয়, যে যারা বেশি আলো পায় তারা চাঁদোয়া বা ক্যানোপি সৃষ্টি করে, তারপরে ক্রমান্বয়ে উচ্চতার ক্রমানুসারে এই ছোট ছোট গাছগুলো স্তরায়নের সৃষ্টি করে। এবং আলোর উপর ভিত্তি করে উদ্ভিদকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে আলোকপ্রেমী আর একটা হচ্ছে ছায়াপ্রেমী। তো আলোকপ্রেমী উদ্ভিদদের সাধারণত হেলিফাইটস বলা হয়। হেলিফাইটস বলা হয় আলোকপ্রেমী উদ্ভিদদের, আর ছায়াপ্রেমী উদ্ভিদদের বলা হয় স্কিওফাইটস। স্কিওফাইটস, হেলিফাইটস। তো যারা আলোকপ্রেমী তারা কেমন, এই সমস্ত উদ্ভিদগুলো কেমন যারা আলোকপ্রেমী উদ্ভিদ? আলোকপ্রেমী উদ্ভিদের সাধারণত কাণ্ডগুলো শক্ত হয় এবং যান্ত্রিক কলা এখানে বেশি থাকে। বোঝাই যাচ্ছে যে যান্ত্রিক কলা যেহেতু বেশি থাকে, এই কারণে এদের কাণ্ডগুলো শক্ত হয়। পাতাগুলো খুবই গাঢ় সবুজ বর্ণের হয়, এবং পাতাগুলো সাধারণত রোমশ হয় এবং পুরু কিউটিকল যুক্ত হয়, এবং পাতাগুলো ঘন সবুজ বর্ণের হওয়ায় এদের, এবং এই ধরনের পাতার বৈশিষ্ট্য হচ্ছে এরা সাধারণত বিষম পৃষ্ঠ হয়, পাতার শুধুমাত্র নিম্নতলে পত্ররন্ধ্র থাকে। এবং যারা আলোকপ্রেমী উদ্ভিদ, আলোকপ্রেমী উদ্ভিদের শাখা প্রশাখা অনেক বেশি থাকে, এবং এদের পাতায় প্যালিসেড প্যারেনকাইমার পরিমাণ স্পঞ্জি প্যারেনকাইমার চাইতে বেশি থাকে। এবং এরা আবার এদেরকে যদি আবার এই আলোকপ্রেমী উদ্ভিদদের যদি অন্ধকারে নিয়ে যাওয়া হয়, তাহলে দেখা যায় যে এদের কাণ্ড দুর্বল হয়ে যায় এবং পাতার সংখ্যাও কমে আসে, পাতার যে গাঢ় সবুজ বর্ণ সেটা আবার হালকা সবুজ কালারের হয়ে যায়। এটা সাধারণত আমরা দেখে থাকি পুঁই শাকের ক্ষেত্রে। পুঁই শাক কিন্তু একটি আলোকপ্রেমী উদ্ভিদ, একে যদি আমরা একটু অন্ধকার স্থানে নিয়ে আসি তাহলে দেখা যাবে যে তার ডালগুলো দুর্বল হয়ে যাচ্ছে এবং তার যে পাতার কালার সেটা লাইট কালার হয়ে যাচ্ছে। ঠিক তার অপোজিট জিনিস দেখা যায় ছায়াপ্রেমী উদ্ভিদে বা স্কিওফাইটসের মধ্যে। স্কিওফাইটসের মধ্যে দেখা যায় যে এদের কাণ্ডগুলো খুবই দুর্বল ধরনের হয়, পাতাগুলো হালকা সবুজ কালারের হয়, এবং পাতাগুলো সাধারণত কিউটিক্যাল বিহীন, এবং পাতার দুই পৃষ্ঠেই পত্ররন্ধ্র থাকে, এবং এদের ডালপালার সংখ্যা কম হয়, শাখা প্রশাখা কম থাকে। তো কারা স্কিওফাইটস? সাধারণত বায়োফাইটস, টেরিডোফাইটস, এবং বড় বড় গাছের ছায়াযুক্ত স্থানে নিচের দিকে মাটির সাথে সাধারণত যে সমস্ত বিরুৎ জাতীয় উদ্ভিদগুলো থাকে সেগুলোই হচ্ছে স্কিওফাইটস। এবং এরা সাধারণত পাহাড়ের, যেটা তোমাদের টপোগ্রাফি ফ্যাক্টরের মধ্যে আছে, যে পাহাড়ের ঢালের এইদিকে সানলাইট এদিকে বেশি পাচ্ছে, এদিকে সানলাইটটা বেশি পাচ্ছে, বৃষ্টিপাত এখানে বাধা পেয়ে বেশি হচ্ছে, এই পাশে বড় বড় বৃক্ষ হয়, কিন্তু তার যে অপোজিট সাইডে সানলাইট কম পাচ্ছে, ছায়া পড়ছে, সেই জায়গাটায় দেখা যাচ্ছে যে এই যে ছায়াপ্রেমী উদ্ভিদগুলো সেখানে হচ্ছে। তো আবার আরেকটা উল্টা জিনিসও আছে, সেটা হচ্ছে ফ্যাকাল্টেটিভ হেলিফাইটস। ফ্যাকাল্টেটিভ হেলিফাইটস কারা? এমন কিছু ছায়াপ্রেমী উদ্ভিদ আছে যারা ছায়াতে থাকে কিন্তু আলোতে নিয়ে গেলেও তারা আবার বেঁচে থাকতে পারে, তাদেরকে বলা হচ্ছে সুবিধাবাদী আলোকপ্রেমী।
আবার কিছু আছে ফ্যাকাল্টেটিভ স্কিওফাইটস। তারা কিরকম? তারা সাধারণত আলোতে থাকে, কিন্তু তাদেরকে অন্ধকারে নিয়ে আসলেও তারা বেঁচে থাকতে পারে। তাদেরকে বলা হচ্ছে সুবিধাবাদী ছায়াপ্রেমী উদ্ভিদ। তো এখন আলোর আরো প্রভাব আছে উদ্ভিদের ক্ষেত্রে। যেমন এক্ষেত্রে বলা যায় যে তোমাদের যেটা বললাম যে ইউভি রে বা আল্ট্রাভায়োলেট রে। আল্ট্রাভায়োলেট রে তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে খুবই ক্ষুদ্র, যেটা সাধারণত আমরা চোখে দেখতে পাই না। এই ধরনের আলো যদি উদ্ভিদের উপর পড়ে তাহলে দেখা যায় যে উদ্ভিদের কোষের মধ্যে মিউটেশন হতে পারে। তো এগুলোই সাধারণত ছিল যে আলো ফ্যাক্টরস হিসেবে, ইকোলজিক্যাল ফ্যাক্টরসের ক্ষেত্রে আলোর কি প্রভাব। তো আমি এখানে অনেকগুলো পয়েন্টসের কথা বলেছি। তোমাদের পরীক্ষায় সাধারণত একটি বা দুটি ফ্যাক্টরসের উপর বর্ণনা বলতে পারে। যেমন তোমাদের বলতে পারে উদ্ভিদ রাজির বৃদ্ধি, বিকাশ এবং বন্টনের ক্ষেত্রে আলো এবং তাপমাত্রার কি প্রভাব, বা বায়ু এবং পানির কি প্রভাব, এভাবে আসতে পারে। অথবা শুধু আলোর কি প্রভাব, বা পানির কি প্রভাব, বায়ু প্রবাহের কি প্রভাব, এইভাবে একটি একটি করে পয়েন্ট হিসেবেও আসতে পারে। তো আসলে ধারাবাহিকভাবে ইম্পর্টেন্স গুলোকে বুঝে নিয়ে তারপরে তাদের বর্ণনা করতে হবে। তো এখন আসা যাক যে উদ্ভিদের বৃদ্ধি, বন্টন এবং বিকাশের ক্ষেত্রে তাপমাত্রার কি প্রভাব। আমাদের নেক্সট পয়েন্টটা হচ্ছে তাপমাত্রা বা টেম্পারেচার। তো প্রত্যেকটি উদ্ভিদের জন্যই কিন্তু একটা অপটিমাম টেম্পারেচার থাকে। অপটিমাম মানে তার সর্বাধিক সুন্দর একটা তাপমাত্রা, যে তাপমাত্রায় সে তার বৃদ্ধিটা সর্বোচ্চ হবে, তার বৃদ্ধি সর্বোচ্চ হবে। কিন্তু প্রত্যেকটি প্ল্যান্টেরই আবার সহ্য করার মতো একটা সর্বোচ্চ তাপমাত্রা থাকে এবং একটা সর্বনিম্ন তাপমাত্রা থাকে, যে তার নিচে গেলে সে আর সহ্য করতে পারবে না, বা তার উপরে গেলে সে আর সহ্য করতে পারবে না। তাহলে প্রত্যেকটি প্ল্যান্টের জন্য আমরা দেখছি যে 3 ধরনের তাপমাত্রা থাকে। একটা থাকে যে তার অপটিমাম টেম্পারেচার, যে সে কোন টেম্পারেচারে তার বৃদ্ধি বিকাশটা হবে সর্বাধিক, মানে সে সবচেয়ে বেশি ফ্রিকোয়েন্টলি সেখানে তার ডেভেলপমেন্টটা হবে। আবার তার থেকে একটা সর্বোচ্চ তাপমাত্রা, যে তাপমাত্রার পর সেটা তার জন্য আর হাইজেনিক হবে না, সেটা তার জন্য হার্মফুল হয়ে যাবে। এইরকম একটা সর্বোচ্চ তাপমাত্রা থাকে এবং একটা সর্বনিম্ন তাপমাত্রা থাকে, যে তাপমাত্রার নিচেও তার জন্য আর বেঁচে থাকাটা সম্ভব হবে না। তো সাধারণত দেখা যায় যে 22 ডিগ্রি থেকে 35 ডিগ্রি সেলসিয়াস এই তাপমাত্রায় উদ্ভিদ খুব সুন্দরভাবে সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারে। 22 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। আর 0 ডিগ্রির নিচে এবং 50 ডিগ্রির উপরে উদ্ভিদের জন্য খুবই ক্ষতিকর তাপমাত্রা। 0 ডিগ্রির নিচে এবং 50 ডিগ্রির উপরে, এগুলো হচ্ছে তার জন্য ক্ষতিকর তাপমাত্রা। এখন আমরা যেহেতু একটু আগেই আমরা একটা মানে একটা ম্যাপের মাধ্যমে দেখেছি পৃথিবীর যে অক্ষাংশের উপর ভিত্তি করে কিভাবে সানলাইটটা কোথায় কম পড়ছে, কোথায় বেশি পড়ছে, এবং তার অনুযায়ী কিভাবে বিভিন্ন এলাকার নামকরণ করা যায়, ট্রপিক্যাল, সাবট্রপিক্যাল, টেম্পারেট, টুন্ড্রা। তো সেখানে যেহেতু আলোর উপর ভিত্তি করে আমরা সেখানে আলোর কথা তখন বলেছি, এখন বলছি যে আলো যেখানে বেশি পড়বে নিশ্চয়ই সেখানে তাপমাত্রাটাও বেশি থাকবে, হিটটা সেখানে বেশি উৎপন্ন হবে, এবং যেখানে আলোর পরিমাণ কম থাকবে সেখানে তাপমাত্রাও কম থাকবে। তো এখন তাপমাত্রার উপর ভিত্তি করে আবার বিভিন্ন ধরনের উদ্ভিদের ক্লাসিফিকেশন করা হয়েছে। সেগুলো কি, সেগুলো আমরা এখন দেখব। তাপমাত্রার উপর ভিত্তি করে 4 ধরনের ক্লাসিফিকেশন করা হয়েছে। 1 নাম্বার হচ্ছে মেগাথার্ম। এখন মেগাথার্ম কারা? যারা সাধারণত গ্রীষ্ম প্রধান অঞ্চলের উদ্ভিদকে বলা হয় মেগাথার্ম। এরা সাধারণত গ্রীষ্মের যে টেম্পারেচার সেটা সহ্য করতে পারে, এবং এই গ্রীষ্ম প্রধান অঞ্চলের ট্রপিক্যাল এবং সাবট্রপিক্যাল অঞ্চলের যে উদ্ভিদ আছে তাদেরকে সাধারণত বলা হচ্ছে মেগাথার্ম। তাহলে আমি কি বললাম যে ট্রপিক্যাল এবং সাবট্রপিক্যাল রিজিয়নের যে প্ল্যান্টস গুলো সেগুলোকে বলা হচ্ছে মেগাথার্ম। এরপর নাম্বার 2 পজিশনে আছে মেজোথার্ম। তো এইটা কি ধরনের উদ্ভিদ? এটা সাধারণত হচ্ছে টেম্পারেট এবং সাব টেম্পারেট রিজিয়নের যে উদ্ভিদগুলো, যেখানে সাধারণত বছরে একটা নির্দিষ্ট সময় শীতকাল আসবে, এবং এই শীতকালটা আসা দরকার তাদের,
এটা একটু পরে জানবা যে তাদের ভার্নালাইজেশন বলে একটা ব্যাপার আছে। সেটার জন্য তাদের এই মেজোথার্ম যে অঞ্চলের যে উদ্ভিদগুলো, তাদের হচ্ছে একটি বছরের নির্দিষ্ট সময় তাদের একটি শীতকালের প্রয়োজন হয় তাদের পুষ্পায়নের জন্য। তো সেই জিনিসটাকে হলো গিয়ে বলা হচ্ছে যে এখানে সেই উদ্ভিদগুলোকে বলা হচ্ছে মেজোথার্ম। তাহলে এটা হচ্ছে কি টেম্পারেট এবং সাব টেম্পারেট রিজিয়নের উদ্ভিদ। এরপরে আসা যাক হচ্ছে মাইক্রোথার্ম। মাইক্রোথার্ম এরা কি ধরনের উদ্ভিদ? মাইক্রোথার্ম হচ্ছে সাধারণত শীত প্রধান অঞ্চলের উদ্ভিদ। যে তুন্দ্রা অঞ্চলে একেবারে যে তোমাদের অ্যান্টার্কটিক এবং আর্কটিক এই দুই রিজিয়নে কিন্তু কোনো প্ল্যান্টস নাই। তার আগের যে অংশটা এই যে তোমার 60 ডিগ্রি থেকে 75 ডিগ্রি পর্যন্ত অক্ষাংশে দেখা যায় যে সাধারণত কোনো বড় জাতীয় বৃক্ষ না থাকলেও বিরুৎ, গুল্ম, কিছু শৈবাল এই ধরনের প্ল্যান্টসগুলো কিন্তু সেখানে পাওয়া যায়। এদেরকে বলা হচ্ছে মাইক্রোথার্ম। আরেকটা আছে সেটা হচ্ছে হেকিসটোথার্ম। এরা কারা? এরা হচ্ছে যারা অনেক বেশি ঠান্ডা সহ্য করতে পারে এই ধরনের কিছু প্ল্যান্টস। তবে তারা কেউই বৃক্ষ জাতীয় প্ল্যান্টস নয়, তারাও হচ্ছে তোমার শৈবাল, লাইকেন জাতীয় শৈবাল বেশিরভাগই শৈবাল শ্রেণীর প্ল্যান্টস হচ্ছে এই যে যারা অনেক বেশি ঠান্ডা সহ্য করতে পারে তাদেরকে বলা হচ্ছে হেকিস্টোথার্ম। এখন আসা যাক যে প্ল্যান্টসের এটা তো আমি একটা ক্লাসিফিকেশন করলাম যে টেম্পারেচারের উপর ভিত্তি করে কয় ধরনের প্ল্যান্টস পাওয়া যায়। এখন আসা যাক যে প্ল্যান্টসের উপর আসলে এই যে উদ্ভিদের বিস্তৃতি, বন্টন এবং তার যে অ্যাডাপ্টেশন এগুলো কিভাবে নির্ভর করে। তো প্রথমেই আসা যাক এই টেম্পারেচারের 1 নম্বর পয়েন্টে আমরা বলতে পারি যে টেম্পারেচারের সাথে কিন্তু প্রশোধনের একটা গভীর সম্পর্ক আছে। গভীর সম্পর্ক কি? যে যেখানে তাপমাত্রা যদি বেশি থাকে তাহলে দেখা যায় যে প্রশোধনের হারটা বেড়ে যায়, তবে একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত। একটা অপটিমাম স্টেজ সবার থাকে, যেটা আমি আলোচনার শুরুতেই বলেছি যে তাপমাত্রা বাড়ালেও নিশ্চয়ই আমি এমন পর্যায়ে চলে যাব না যে যেটা সে আর সহ্য করতে পারবে না। তবে একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত তাপমাত্রা বাড়লে দেখা যায় যে প্ল্যান্টসের ক্ষেত্রে তার প্রশোধন বেড়ে যায়। তো প্রশোধন বাড়লে অটোমেটিক্যালি সেখানে কি হয়, কনডেনসেশন বা ঘনীভবনের পরিমাণটা বাড়ে এবং সেখানে বৃষ্টিপাতের পরিমাণ বেশি হয়। তাহলে 1 নম্বরে আমরা দেখলাম যে তাপমাত্রার সাথে প্রশোধনের একটা গভীর সম্পর্ক আছে। নাম্বার 2 হচ্ছে ভার্নালাইজেশন। ভার্নালাইজেশন জিনিসটা কি? এমন কিছু প্ল্যান্টস আছে যাদের বীজের সুপ্তাবস্থা ভাঙার জন্য একটু মানে শীতের প্রয়োজন, ঠান্ডার প্রয়োজন। তো এই যে ঠান্ডার একটা নির্দিষ্ট সময়ের জন্য তার যে ঠান্ডার প্রয়োজন, এই জিনিসটাকে বলা হচ্ছে তোমার ভার্নালাইজেশন। তারপর আরেকটা জিনিস আছে থার্মোপিরিয়ডিজম। থার্মোপিরিয়ডিজম বলতে আমরা কি বুঝি? থার্মোপিরিয়ডিজম, এই থার্মোপিরিয়ডিজম বলতে আসলে আমরা কি বুঝি? এই জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্ল্যান্টসের ক্ষেত্রে, থার্মোপিরিয়ডিজম। তো আমরা প্রথম থেকে আলোচনা শুরু থেকেই বলছি যে পৃথিবীর সর্বত্র সানলাইট সমানভাবে পড়ে না, কোথাও হিট বেশি, কোথাও কম। এই হিটের সাথে পারস্পরিক যে সম্পর্ক সেটা হচ্ছে তাপমাত্রা। যখন হিট বেড়ে যাচ্ছে এবং দুইটাকে আমরা যদি বলি সমানুপাতিক, যে যখন হিট বেড়ে যাচ্ছে তখন তাপমাত্রা বাড়ছে, আবার যখন হিট কমে যায় তখন তাপমাত্রা কমে যায়। তো এখন এই হিটের সাথে এবং টেম্পারেচারের সাথে যেহেতু বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের প্ল্যান্টস থাকে, এখন আমি যদি সকাল থেকে চিন্তা করি যে ট্রপিক্যাল রিজিয়নের কোনো একটা প্ল্যান্টস সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার শরীরে সে কি পরিমাণ তার হিট অ্যান্ড টেম্পারেচারের পর্যায়ক্রমিক আবর্তন হচ্ছে, সেই সাথে যদি কম্পেয়ার করি একটা টেম্পারেট অঞ্চলের প্ল্যান্টসের, তাহলে দেখা যাবে যে দুইটার মধ্যে অনেক পার্থক্য। একটি প্ল্যান্ট অনেক টেম্পারেচার সহ্য করতে পারছে তার সারাদিন ব্যাপী সন্ধ্যা হওয়া পর্যন্ত, এবং আরেকটি প্ল্যান্ট কিন্তু অত টেম্পারেচার সহ্য করতে পারে না। তাহলে একটা জীবের জীবনে এই যে আলো এবং তাপমাত্রার পর্যায়ক্রমিক প্রভাবের ফলে সে যে নিজেকে টিকিয়ে রাখে এবং এই ব্যালেন্সটা তার শরীরে যে তার অভিযোজনের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ সেটা আশা করছি তোমরা বুঝতে পারছো। এই জিনিসটাকে বলা হচ্ছে থার্মোপিরিয়ডিজম। মানে প্রত্যেকটি নির্দিষ্ট এলাকায় একটি জীব যখন তার সারা দিনের পর্যায়ক্রমিক তার যে কাজকর্ম তার সাথে যে পরিমাণ হিট এবং টেম্পারেচারকে সে ব্যালেন্স করে চলে, সেটাই হচ্ছে থার্মোপিরিয়ডিজম। এখন এখানে আরেকটা জিনিস আসে টেম্পারেচারের সাথে, সেটা হচ্ছে কোল্ড ইনজুরি।
কোল্ড ইনজুরি একটা শব্দ পাবে তোমরা এখানে, যে কোল্ড ইনজুরি বলতে আমরা কি বুঝি, এবং আরেকটা হচ্ছে স্টেম গার্ডেল। একটা নাম্বার 1 পয়েন্ট হচ্ছে কোল্ড ইনজুরি, এবং নাম্বার 2 পয়েন্ট হচ্ছে স্টেম গার্ডেল। এই দুটো জিনিস আসলে কি, এই দুটো জিনিস বলতে আমরা কি বুঝি, কোল্ড ইনজুরি বলতে কি বুঝি এবং স্টেম গার্ডেল বলতে আমরা কি বুঝি। আচ্ছা, কোল্ড ইনজুরি হচ্ছে যদি আমার কোনো এলাকার এই বৈশ্বিক উষ্ণতার কারণে কিন্তু এখন এটা সচরাচর ঘটছে, দেখা যাচ্ছে যেসব এলাকায় কখনোই বেশি গরম থাকতো না সেসব এলাকায় এখন অনেক বেশি হিট হচ্ছে। আবার যেসব জায়গায় বন্যা এত, যেমন চীনে এবং জার্মানিতে আমরা দেখতে পাচ্ছি যে অনেক বেশি বন্যা, যে জিনিসটা কিন্তু আগে ছিল না। তো এই জলবায়ু পরিবর্তনের জন্য কিন্তু এগুলো এখন হচ্ছে। তো কোল্ড ইনজুরি জিনিসটা হচ্ছে এমন কোনো একটা জায়গায় দেখা গেল যে সেখানে কখনোই এত বেশি টেম্পারেচার ফল করতো না, সেখানে হঠাৎ করে টেম্পারেচার ফল করে, ফলে সেই সব এলাকার উদ্ভিদ রাজির মধ্যে এই শীতের কারণে যে ইনজুরি দেখা দেয় তাকে বলে কোল্ড ইনজুরি। তো সেখানে কি ধরনের ইনজুরি দেখা দিতে পারে, তো সেখানে অ্যাট দ্য ফার্স্ট টাইম দেখা যাবে যে তার বিপাক ক্রিয়ায় ব্যাঘাত ঘটবে, তার বিপাক ক্রিয়ার মধ্যে ক্রমশ ব্যাঘাত ঘটার ফলে সেই গাছটা কি হবে, একসময় নির্জীব হয়ে যাবে এবং তার ক্লোরোসিস দেখা দেবে, তার ক্লোরোফিল উৎপাদন হওয়া কমে যাবে, ফলে একসময় গাছটি কি হবে, মারা যাবে। বা যদি টেম্পারেচার 0 ডিগ্রির নিচে নেমে যায় তাহলে দেখা যাচ্ছে যে গাছের যে বাকল, সেই বাকলের মধ্যে ফাটলের সৃষ্টি হয়েছে, একটা বিরাট বিরাট ধরনের ফাটল বা গর্তের সৃষ্টি হয়। এগুলো এক ধরনের কোল্ড ইনজুরি। এই কোল্ড ইনজুরির মারাত্মক পর্যায়ে দেখা যায় যে কোষের যে প্রোটোপ্লাস্ট সেটা নষ্ট হয়ে যেতে থাকে। তো এই জিনিসগুলোকে বলা হচ্ছে কোল্ড ইনজুরি। আর স্টেম গার্ডেলটা হচ্ছে ঠিক তার অপোজিট জিনিস। যদি কোনো নাতিশীতোষ্ণ অঞ্চলের এলাকার টেম্পারেচার হঠাৎ করে খুব বেড়ে যায় তাহলে সেই সব এলাকার প্ল্যান্টস তো এই অতিরিক্ত তাপমাত্রায় অভ্যস্ত ছিল না, তখন তার শরীরে যে পরিবর্তনটা হয় তার ফলে তার কাণ্ডে এক ধরনের গোল গোল ছোপ ছোপ পোড়া দাগের মতো সৃষ্টি হয়। এই গোল গোল ছোপ ছোপ পোড়া দাগগুলোকে বলা হচ্ছে স্টেম গার্ডেল। এবং টেম্পারেচার বৃদ্ধির ফলে কি হয়, প্রথমেই হলো কি এদের এনজাইমের যে কার্যকলাপ সেটা নষ্ট হয়ে যেতে থাকে। আমরা জানি যে খুব বেশি হিটের ফলে কিন্তু জীবের দেহের যে এনজাইমের ক্রিয়াকলাপ সেটার উপরে অনেক বাধার সৃষ্টি হয়, এনজাইম ক্রিয়াকলাপে বাধার সৃষ্টি হয় এবং দেখা যাচ্ছে যে তার এনজাইমটা ঠিক মতো কাজ করতে পারে না এবং প্রোটোপ্লাস্ট এক্ষেত্রেও শুকিয়ে আসে। এবং যখন আমি দেখি যে আমরা যদি একটা এক্সপেরিমেন্ট করতে চাই, একজন সায়েন্টিস্ট এটা একটা এক্সপেরিমেন্ট করেছিলেন যে কোনো প্ল্যান্টসে যদি 15 মিনিট ধরে 5 থেকে 15 ডিগ্রি পর্যন্ত টেম্পারেচার বৃদ্ধি করা হয় তাহলে তার হিট শক বলে এক ধরনের সিনড্রোম দেখা দেয় এবং এর ফলে প্ল্যান্টসটা মারা যেতে পারে। ধান গাছে সাধারণত এই হিট শক থেকে রেহাই পাওয়ার জন্য HSPS বলে এক ধরনের প্রোটিন সৃষ্টি হয়, HSPS বলে এক ধরনের প্রোটিনের সৃষ্টি হয়, প্রোটিন সিনথেসিস হয়, যা ধান গাছকে তার এই হিট শক থেকে অনেকটা রেহাই দিতে পারে। তো এগুলো আমরা দেখলাম যে টেম্পারেচার ফল করলে কি ধরনের সমস্যা হয় এবং টেম্পারেচার হঠাৎ করে রাইজ করলে কি ধরনের সমস্যা হয়। এছাড়াও তাপমাত্রার সাথে কিন্তু বীজের সুপ্তাবস্থার একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে। যদি কোনো জায়গার টেম্পারেচার হঠাৎ করে খুব রাইজ হয়ে যায় বা খুব বেড়ে যায় তখন দেখা যাবে যে সেই বীজের অভ্যন্তরে যে জলীয় অংশটা থাকে সেটা শুকিয়ে আসতে থাকে, ফলে সেখানকার বীজটা অঙ্কুরিত হতে পারে না। তাহলে দেখা যাচ্ছে যে বীজ যদি অঙ্কুরিত না হতে পারে তাহলে সেখান থেকে নতুন করে উদ্ভিদ পাওয়ার কথাও নয়, তাহলে সেখানে উদ্ভিদের বিস্তারের উপর একটা এর প্রভাব পড়ে। এবং দেখা যায় যে অনেক সময় ধান গাছ এবং কলা গাছের টেম্পারেচার খুব বেশি বৃদ্ধি পেলে তাদের পরাগরেণু উৎপাদন বাধাগ্রস্ত হয়। তো এইসব জিনিসগুলো আমরা সাধারণত সরাসরি দেখতে পাই যে তাপমাত্রা কিভাবে উদ্ভিদের বৃদ্ধি, বিকাশ এবং বন্টনের ক্ষেত্রে প্রভাব বিস্তার করে। তো এরপরে আমাদের যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে ওয়াটার বা পানি। তোমরা সবাই জানো যে পানির অপর নাম কি, জীবন। পানি ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। ওয়াটার, পানি ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। তবে পৃথিবীতে স্বাদু পানির পরিমাণ কিন্তু অনেক কম, লবণাক্ত পানির পরিমাণই বেশি। এবং স্বাদু পানিতে বসবাসকারী যে জীবকুল তাদের সাথে লবণাক্ত পানির সাধারণত কি হয়, সামুদ্রিক পানিতে সাধারণত শৈবাল জাতীয় প্ল্যান্টসের আধিক্য বেশি দেখা যায়। তো এখন
এই পানির উপর কি কি জিনিস নির্ভর করে? পানির উপর যে জিনিসটা নির্ভর করে সেটা হচ্ছে যে পানি মাটিতে এক ধরনের, পানির যদি অভাব হয়, পানি কিন্তু মাটিতে কৈশিক পানির যে পরিমাণ সেটা পানি দ্বারাই নিয়ন্ত্রিত হয়। এবং পানির উপস্থিতি নির্ভর করে যে বাতাসের হিউমিডিটিটা কীরকম হবে। কারণ পানি যখন কমে যায় তখন কিন্তু প্রশোধনের হারও কমে যাবে, এবং প্রশোধন কমে গেলে কিন্তু ঘনীভবনও কমে যায়। তো প্রশোধন কমে গেলে ঘনীভবন কমে যায়। এছাড়াও যে আমার যে ওপেন যে পানির যে স্পেসগুলো থাকে সেগুলোও যদি শুকিয়ে যায় তাহলেও কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ কমে যায়। এখন বৃষ্টিপাতের পরিমাণ কমে গেলে মাটিতে স্বভাবতই পানির পরিমাণ কমে যাবে। তো দেখা যাচ্ছে যে পানির উপর ভিত্তি করে আমরা উদ্ভিদগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। যেমন জলজ উদ্ভিদ, মরুজ উদ্ভিদ, তারপরে স্বাভাবিক স্থলভাগের উপর জন্মে তাদেরকে মেসোফাইটস বলে। তাহলে আমরা এদেরকে কয় ভাগে ভাগ করতে পারি? এই সমস্ত প্ল্যান্টকে হাইড্রোফাইটস, নাম্বার 2 মেসোফাইটস বা স্থলজ উদ্ভিদ, নাম্বার 3 হচ্ছে জেরোফাইটস বা মরুজ উদ্ভিদ। তো হাইড্রোফাইটস, মেসোফাইটস, হাইড্রোফাইটস হচ্ছে জলজ উদ্ভিদ, মেসোফাইটস হচ্ছে স্থলজ উদ্ভিদ, এবং জেরোফাইটস হচ্ছে মরুজ উদ্ভিদ। তো এই হাইড্রোফাইটস উদ্ভিদগুলোর মধ্যে কিন্তু আবার অনেক ধরনের হাইড্রোফাইটস আছে। হাইড্রোফাইটস উদ্ভিদগুলোর মধ্যে অনেক ধরনের হাইড্রোফাইটস আছে। কিছু কিছু হাইড্রোফাইটস হচ্ছে মুক্ত ভাসমান বা ফ্রি ফ্লোটিং, তারা পানির উপরে ভেসে বেড়ায়। এরা কারা? এরা হচ্ছে তোমার দেখো, তোমরা দেখেছো পিস্টিয়া, তারপরে হচ্ছে লেমনা, উলফিয়া, এই ধরনের আইকর্নিয়া, কচুরিপানা, খুদিপানা, টোপাপানা, এই সমস্ত প্ল্যান্টসগুলো কিন্তু পানিতে মুক্তভাবে ভেসে বেড়ায়। আবার কিছু কিছু প্ল্যান্টস আছে যারা টোটালি পানির ভিতরে নিমজ্জিত অবস্থায় ভাসতে থাকে। তারা কারা? তারা হচ্ছে হলো কি তোমার হাইড্রিলা, কারা, এরা হচ্ছে পানির মধ্যে নিমজ্জিত অবস্থায় ভাসতে থাকে। আবার কিছু থাকে নোংরাবদ্ধ উদ্ভিদ, তারা কি পানির 3 থেকে 10 ফুট গভীর পর্যন্ত পানিতে তাদের শিকড়টা আটকে থাকে, এবং তাদের ফ্লাওয়ারিং যে পোর্শনটা বা ফুলটা সেটা পানির উপরে থাকে। সেটা কোনটা? আমাদের জাতীয় ফুল নিমফিয়া, তারপরে পদ্ম, নীলাম্ব, এই সমস্ত প্ল্যান্টস গুলো হচ্ছে শাপলা, পদ্ম, এরা সাধারণত পানির উপরে তাদের ফুলটা থাকে এবং মূলটা থাকে পানির ভিতরে মাটির সাথে আটকানো অবস্থায়। তো এই সবগুলোই কিন্তু স্বাদু পানির প্ল্যান্টস। স্বাদু পানির যেটুকু পর্যন্ত সানলাইট যেতে পারে সেইখান পর্যন্ত হচ্ছে হলে গিয়ে এই প্ল্যান্টস গুলো থাকতে পারে। এবং দেখা যাচ্ছে যে স্বাদু পানির এই প্ল্যান্টস এর মধ্যে আবার কিছু কিছু প্ল্যান্টস আছে উভচর। তারা কারা? টাইফা, স্যাজিটেরিয়া, এই সমস্ত প্ল্যান্টস হচ্ছে উভচর প্ল্যান্টস। আর মেসোফাইটস এর মধ্যে আছে স্থলভাগের প্ল্যান্টস গুলো, যেমন আমাদের আম, জাম, কাঁঠাল, লিচু, যে যত কিছু এইগুলো প্ল্যান্টস আছে বড় বড় বৃক্ষ, তারা সবাই মেসোফাইটস। এবং জেরোফাইটস এর মধ্যে আছে তোমার ক্যাকটাস, ফণিমনসা, এই সমস্ত বাবলা, তারপরে তোমার নেরিয়াম, এই সমস্ত প্ল্যান্টস গুলো হচ্ছে তোমার জেরোফাইটস। এখন আসা যাক তোমাদের লাস্ট যে টপিক, সেটা হচ্ছে উইন্ড বা বায়ু প্রবাহ। বায়ু প্রবাহ উদ্ভিদের উপর কি ধরনের প্রভাব ফেলে? নাম্বার উইন্ড হচ্ছে 1 নাম্বার হচ্ছে কি, এরপরে হচ্ছে কি বায়ু প্রবাহ বা উইন্ড, বাতাস বা উইন্ড। সাধারণত দেখা যায় যে এটা ভূমিক্ষয়ের সাথে এর একটা সম্পর্ক আছে বাতাসের। যদি আমার বেশি পরিমাণে কোনো জমিতে, আমি একই জমিতে যদি বারবার চাষ করি, তাহলে কি হয়? জমির উপরের অংশটা খুবই ভুরভুরে হয়ে যায়, এবং সেটা কি হয়, দানাদার অংশটা খুবই মানে পাতলা হয়ে যায়, চিকন মসৃণ হয়ে যায়, এবং সেটা সহজেই বাতাসের কারণে উড়ে যেতে পারে। তো এই সমস্ত ভূমি উপরের যে ফার্টাইল অংশ সেটা যদি উড়ে চলে যায় তাহলে সেটাকে আমরা বলবো ভূমিক্ষয়। এখন মাটির যে উপরের অংশ সেটার মধ্যে আমরা জানি অনেক অর্গানিক ম্যাটেরিয়ালস থাকে।
এই অর্গানিক ম্যাটেরিয়ালসটা যখন চলে যায় সেই মাটিটা কিন্তু ব্যারেন বা আনফার্টাইল হয়ে যায়, তখন সেই জমিতে আর আমরা আশানুরূপ প্রোডাক্টিভিটি পাই না। এরপরে আসা যাক বায়ু প্রবাহের ফলে কিন্তু যদি খুব বেশি বায়ু প্রবাহ হয়, যে টর্নেডো, সাইক্লোন, এই ধরনের যে বায়ু প্রবাহগুলো, এর ফলে কিন্তু আমাদের অনেক প্ল্যান্টস কি হয়, ভেঙে যায়, উপড়ে যায়, মাটি থেকে তার মূল সহ উপড়ে আসে। এর ফলে অনেক গাছের অনেক ক্ষতি হয়। আবার দেখা যায় যে অনেক গাছ দাঁড়িয়ে আছে কিন্তু তার ডালপালা ভেঙে গেছে, এটাতেও তার অনেক ক্ষতি হয়। আবার দেখা যাচ্ছে যে যখন খুব ড্রাই সিজন থাকে তখন সামান্য বায়ু প্রবাহে বিরাট বিরাট জঙ্গলে একটি গাছ আরেকটি গাছের সাথে ঘর্ষণের ফলে কি হয়, দাবানলের সৃষ্টি হয়। আবার বায়ু প্রবাহ কিন্তু বায়ু পরাগী ফুলের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ামক। কারণ বায়ু পরাগী যে ফুলগুলো, তাদের যে পরাগজন সেটা বায়ুর মাধ্যমে বাহিত হয়ে অনেক দূর পর্যন্ত বিস্তৃতি লাভ করে এবং এর দ্বারা তাদের অভিযোজন হয় বা অভিযোজন সম্ভব। আবার অনেক বায়ু প্রবাহী বায়ু পরাগী ফুলের দেখা যাচ্ছে যে অনেক বায়ু পরাগী ফুলের আবার দেখা যায় যে পরাগগুলো তোমার লোমশ থাকে বা ডানা থাকে, সেগুলোর সাহায্যে তারা উড়ে আরেক জায়গায় যেতে পারে। আবার বায়ু প্রবাহের ফলে কিন্তু ক্ষতিকর ধোঁয়া বায়ু প্রবাহের ফলেই কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় প্রবাহিত হয়ে আসে। তো আশা করি আজকের ক্লাসে তোমরা সবাই বুঝতে পেরেছো যে আমি তোমাদের ইকোলজিক্যাল ফ্যাক্টরসের 4টি ফ্যাক্টর নিয়ে আলোচনা করলাম, এবং এই 4টি ফ্যাক্টরসের মধ্যে ছিল তোমাদের লাইট, টেম্পারেচার, ওয়াটার অ্যান্ড উইন্ড। তো এই 4টি ফ্যাক্টর কখনোই একসাথে